ওকে গাইস, এই সাবজেক্টটি হচ্ছে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং। প্রথম অধ্যায় সূচনা বা ইন্ট্রোডাকশন। ওকে, করের সংজ্ঞা দাও। সরকারের নিকট হতে প্রত্যক্ষ কোনো সুযোগ সুবিধা প্রত্যাশা না করে সুনির্দিষ্ট আইনের আওতায় জনগণ সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। কর্পোরেট কর কি? কোম্পানি তার আয় বা মূলধনের উপর যে কর প্রদান করে তাকে কর্পোরেট কর বলা হয়। অধ্যাপক টেইলরের করের সংজ্ঞা দাও। কোনরূপ প্রত্যক্ষ সুবিধার আশা না করে জনসাধারণ বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে কর বলে। ফি বলতে কি বুঝো? সরকার কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধাদানের মাধ্যমে তার নিকট হতে যে অর্থ আদায় করে তাকে ফি বলে। কর গবেষণা কি? দেশের কর আইনের উৎসসমূহ ও প্রকৃতির অধ্যয়ন, ব্যাখ্যা ও ভবিষ্যদ্বাণী করাকে কর গবেষণা বলে। কর তথ্য কি? কর সংক্রান্ত যাবতীয় বিষয়কে কর তথ্য বলে। কর এড়ানো কি? যে কৌশলের মাধ্যমে করদাতা আইনের মধ্যে থেকে কৌশলে বা পরিকল্পিতভাবে করভার লাঘব করে তাকে কর এড়ানো বলে। বিশেষ কর কাকে বলে? সরকারি ব্যয়ে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত, ব্যবসা কেন্দ্র ইত্যাদি স্থাপন করার ফলে এর পার্শ্ববর্তী এলাকার জমির দাম বহুগুণ বৃদ্ধি পায়। এই অতিরিক্ত মূল্যের উপর আরোপিত করই হচ্ছে বিশেষ কর। জরিমানা কাকে বলে? আইন ভঙ্গের জন্য ভঙ্গকারীর নিকট আদায় করা হয় তাকে জরিমানা বলে। করের নীতিমালা বলতে কি বুঝো? জনগণের নিকট হতে ন্যায় ও যুক্তিসঙ্গত হারে কর আরোপ ও আদায় করার ক্ষেত্রে কর্তৃপক্ষ যে সকল নিয়মকানুন মেনে চলেন তাকে করের কানুন বা নীতিমালা বলে। করের মিতব্যয়িতার নীতি বলতে কি বুঝো? কর বা রাজস্ব আদায় করা হয় তার বেশিরভাগ যদি কর আদায়জনিত ব্যয় হয়ে যায় তবে এরূপ উৎস হতে প্রাপ্ত রাজস্ব দ্বারা কোনো উন্নয়নমূলক কাজ করা সম্ভব নয়। তাই যথাযথ মিতব্যয়িতার নীতি অনুসরণ করে কর আদায় করতে হবে। করের সুবিধার নীতি কি? সুবিধার নীতি অনুযায়ী করদাতাগণকে যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয় সেদিকে লক্ষ্য রাখা হয়। যেমন চাকরিজীবীদের মাসের বেতন পাওয়ার পর এবং ব্যবসায়ীদের কাছ থেকে হিসাব পর কর আদায় করলে সুবিধা হয়। করের নিশ্চয়তার নীতি বলতে কি বুঝো? এ নীতি অনুযায়ী প্রত্যেক করদাতাকে কি পরিমাণ কর দিতে হবে, কর প্রদান করতে হবে এবং কর প্রদানের সময় পূর্ব থেকে উল্লেখ করে দেওয়া হয়। করের হার ও পরিমাণ কর প্রদানকারী যদি জানা থাকে তাহলে কর প্রদান ও বাজেট প্রণয়নে সুবিধা হয়। করের সমতার নীতি কি? উক্ত নীতি অনুসারে জনগণ তাদের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী কর প্রদান করবে। এখানে ক্ষমতা বলতে আয় অর্জনের ক্ষমতাকে বোঝানো হয়েছে। ফলে করদাতা ত্যাগের সমতা আসবে এবং সমাজের উপর সামগ্রিক করভার লাঘব হবে। অনিঃশেষিত অবচয় কি? কোনো নির্দিষ্ট আয় বছরের কারবারে কোনো মুনাফা না হলে বা মুনাফার পরিমাণ অবচয় হতে কম হলে অবচয়ের যে অংশটুকু সমন্বয় করা যায় না তাকে অনিঃশেষিত অবচয় বলে। হ্রাসকৃত মূল্য কাকে বলে? কোনো সম্পত্তির ক্রয় মূল্য বা প্রাথমিক মূল্য থেকে পূর্ববর্তী বছরে অবচয় বাদ দিয়ে যে মূল্য থাকে তাকে হ্রাসকৃত মূল্য বলা হয়। প্রাথমিক মূল্য ক্রয় করার সময় করদাতা যে মূল্য প্রদান করে তাকে প্রাথমিক মূল্য বা ক্রয় মূল্য বলা হয়। কর ফাঁকি কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে করদাতা আইনকে ফাঁকি দিয়ে বা আয়কর আইন অমান্য করে বা অথবা মিথ্যার আশ্রয় নিয়ে কর প্রদান করে না বা কম কর পরিশোধ করে তাকে কর ফাঁকি বলে। কর ব্যবস্থাপনা কাকে বলে? কর ব্যবস্থাপনা বলতে কর প্রদানের জন্য অর্থ ব্যবস্থাপনাকে বোঝায় যা অগ্রিম কর গণনার জন্য প্রযোজ্য এবং যা প্রকৃত সময়ে কর প্রদান সহজ করে তোলে। কর পরিকল্পনা কি? কর সংক্রান্ত জ্ঞান সুষ্ঠুভাবে ব্যবহার করে আইনের মধ্যে থেকে কিভাবে করের ভার কমানো যাবে তার জন্য যে কৌশল ব্যবহার করা হয় তাকেই কর পরিকল্পনা বলে। কার্যকরী কর পরিকল্পনা কাকে বলে? ইটিপি কর পরিকল্পনার একটি অন্যতম পন্থা। ইহা বছরের শুরুতে করা হয়ে থাকে, অর্থাৎ ভবিষ্যৎ পরিস্থিতি চিন্তা করে কর দায় হ্রাসে গৃহীত কার্যক্রমকে কার্যকরী কর পরিকল্পনা বলে। ইফেক্টিভ ট্যাক্স প্ল্যান। কর পরিকল্পনা উদ্ভবের কারণ কি? কর পরিকল্পনা সাধনের মাধ্যমে বৈধভাবে কর পরিহারের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। কর পরিকল্পনা কি? আর্থিক লক্ষ্যকে কর দক্ষতার সাথে একত্রীভূত করে যুক্তিসঙ্গত বিশ্লেষণ বা কর দৃষ্টিকোণ থেকে পরিকল্পনা করাকেই কর্পোরেট কর পরিকল্পনা বলে। অধ্যায় 2 অন্তর্বর্তীকালীন কর পরিকল্পনা বা ইন্টারটেম্পোরাল ট্যাক্স প্ল্যানিং। ওকে, প্রগতিশীল কর বলতে কি বুঝো? মোট আয়ের পরিমাণ বৃদ্ধি পেলে যদি করের হার বৃদ্ধি পায় তাহলে তাকে প্রগতিশীল কর বলে।
সমানুপাতিক কর কাকে বলে? সকল স্তরের আয়ের উপর যদি একই হারে কর ধার্য করা হয় তবে তাকে সমানুপাতিক কর বলে। ক্রমহ্রাসমান কর কি? যে পদ্ধতিতে করের হার ক্রমান্বয়ে হ্রাস পাবে, অর্থাৎ যার আয় কম তার হার বেশি, অর্থাৎ এবং যার আয় বেশি তার হার কম। কর সঞ্চয় যান কি? বৈধ ব্যবসায়িক রূপ বা ব্যবসায়িক বিনিয়োগ খাত যা কোনো কোম্পানিকে ভবিষ্যতে কর সুবিধা প্রদান করে তাকে কর সঞ্চয় যান বলে। প্রত্যক্ষ কর বলতে কি বুঝো? যে করের আর্থিক ভার অন্য কারো উপর স্থানান্তর করা যায় না তাকে প্রত্যক্ষ কর বলে। পরোক্ষ কর বলতে কি বুঝো? যে করের আর্থিক ভার করদাতা অন্য কারোর উপর চাপিয়ে দিতে পারে তাকে পরোক্ষ কর বলে। স্থিতিস্থাপক কর কাকে বলে? কোন করের ক্ষেত্রে কর ভিত্তিক পরিবর্তনের হারের চেয়ে যদি করের পরিমাণে পরিবর্তনের হার অধিক হয় তবে সেই করকে স্থিতিস্থাপক কর বলে। আরবিট্রেজ কি? একই ঝুঁকি শ্রেণীর ফার্মের অধিক মূল্যে শেয়ার সিকিউরিটি বিক্রয় করে কম মূল্যে শেয়ার সিকিউরিটি ক্রয় করাকে আরবিট্রেজ বা সালিসি বলে। কর সালিসি কি? কর সালিসি বলতে কম খরচে ধার নিয়ে কর সুবিধাপ্রাপ্ত সম্পদ বিনিয়োগের মাধ্যমে কর বাদ ফেরতের হারকে সর্বোচ্চ করাকে বোঝায়। সাধারণ আয় কি? কর্মচারী চাকরি হতে আয় বা বন্ডের সুদ। এসপিডি এর পূর্ণরূপ কি? এসপিডি এর পূর্ণরূপ হলো সিঙ্গেল প্রিমিয়াম ডিফার্ড অ্যানুইটি কন্ট্রোল। জিরো কুপন বন্ড কি? যে বন্ডে সুদের হার উল্লেখ থাকে না তাকে জিরো কুপন বন্ড বলে। বিনিয়োগের বাজার কিরূপ? বিনিয়োগের বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক। কর হারের ভিত্তিতে কর কত প্রকার ও কি কি? কর হারের ভিত্তিতে করকে তিন ভাগে ভাগ করা যায়: সমানুপাতিক কর, প্রগতিশীল কর ও ক্রমহ্রাসমান কর। কর আরোপের সংখ্যার ভিত্তিতে কর কত প্রকার ও কি কি? কর আরোপের সংখ্যার ভিত্তিতে করকে দুই ভাগে ভাগ করা যায়, যথা একক কর ও বহুবিধ। একক কর ব্যবস্থা কাকে বলে? যদি কোনো দেশ তার সকল নাগরিকের উপর একটি মাত্র কর আরোপ করে তবে তাকে একক কর ব্যবস্থা বলে। বহুবিধ কর ব্যবস্থা কি? একাধিক ভিত্তির উপর নির্ভর করে যে কর ধার্য করা হয় তাকে বহুবিধ কর ব্যবস্থা বলে। সরল সুদ কি? আসল বা মূল টাকার উপর প্রতি বছর নির্দিষ্ট হারে সুদ ধার্য করাকে সরল সুদ বলে। চক্রবৃদ্ধি সুদ কাকে বলে? প্রতি বছরের সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে বৃদ্ধিপ্রাপ্ত আসলের উপর নির্দিষ্ট হারে সুদ ধার্য করাকে চক্রবৃদ্ধি সুদ বলে। কার্যকরী সুদের হার কি? বছরে চক্রবৃদ্ধি বা একাধিকবার করা হলে প্রাথমিক আসল অর্থের উপর অর্জিত স্বাভাবিক সুদ ও চক্রবৃদ্ধি সুদ মিলে মোট সুদের বার্ষিক শতকরা যে হার পাওয়া যায় তাকে কার্যকরী সুদের হার বলে। নন পাস থ্রু এন্টিটি কাকে বলে? যে সকল প্রতিষ্ঠানে কৃত্রিম ব্যক্তিসত্তা আছে এবং নিজ নামে কর প্রদান করে তাকে নন পাস থ্রু এন্টিটি বলে। কর সঞ্চয় যান কাকে বলে? কিছু সঞ্চয় যান অর্জিত আয়ের কিছু অংশ বিনিয়োগ অবসান পর্যন্ত বিলম্বিত করা যায় পূর্ব অকর আয়ের উপর তখন সাধারণ হারে কর আরোপিত হয়, এরূপ যানকে সংকর সঞ্চয় যান বলে। স্থানীয় কর কি? স্থানীয় প্রশাসন কর্তৃক আরোপিত করকে স্থানীয় কর বলে। কেন্দ্রীয় কর কি? কেন্দ্রীয় সরকার কর্তৃক আরোপিত করকে কেন্দ্রীয় কর বলে। যেসব দেশ বিভিন্ন প্রদেশে বিভক্ত সেসব দেশে কেন্দ্রীয় সরকার প্রদেশগুলোর বিভিন্ন আয়ের উপর কর ধার্য করে থাকে। অধ্যায় ৩ কর্পোরেট করের ফলাফলসমূহ। কর্পোরেট ট্যাক্স কনসিকুয়েন্সেস। করদাতা কারা? যে বা যারা অর্জিত আয়ের উপর কর প্রদান করেন, সাধারণভাবে তিনি বা তারাই হলো করদাতা। উদ্যোক্তা কে? যারা কোম্পানি প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেন তাদেরকে উদ্যোক্তা বলা হয়। কোম্পানি কি? 1984 সালের আয়কর অধ্যাদেশের 2-20 ধারায় কোম্পানি বলতে 1913 অথবা 1994 সালের কোম্পানি আইন অনুসারে গঠিত কোম্পানিকে বোঝায়। বিদেশি কোম্পানি কাকে বলে? আয়কর অধ্যাদেশের 2-33 ধারা মতে যেসব কোম্পানি 2-11 ধারা অনুযায়ী বাংলাদেশি কোম্পানি নহে তারাই বিদেশি কোম্পানি। অংশীদারি ফার্ম কাকে বলে? বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনে বলা হয়েছে সকলের দ্বারা বা সকলের পক্ষে একজনের দ্বারা পরিচালিত ব্যবসায়ের মুনাফা নিজেদের মধ্যে বন্টনের নিমিত্তে চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গের সম্পর্ককে অংশীদারি ফার্ম বা কারবার বলে। স্মারকলিপি বা সংঘ স্মারকে কি লিপিবদ্ধ থাকে? কোম্পানির মূল দলিল, সনদ বা সংবিধান। এতে কোম্পানি গুরুত্বপূর্ণ বিষয় যেমন কোম্পানির নাম, নিবন্ধিত কার্যালয়ের ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ, শেয়ার হোল্ডারদের দায়-দায়িত্ব, সংবলিত চাঁদা ইত্যাদি বিষয় লিপিবদ্ধ থাকে। নন পাস অথরিটি কি? যে সকল কারবারি সত্তা তাদের নিজেদের নামে আলাদা টিন নম্বর দিয়ে আয়কর প্রদান করে সে সকল কারবারি সত্তাকে নন পাস থ্রু এন্টিটি বলে। অনুকূল লিভারেজ কাকে বলে? কারবারে আর্থিক লিভারেজ ব্যবহারের ফলে শেয়ার প্রতি উপার্জন হার বৃদ্ধি পায় তাকে অনুকূল লিভারেজ বলে। বিক্রয় ও মুনাফা বৃদ্ধির কারণ কি? লিভারেজের উপর কর প্রদান না করার কারণে মোট মুনাফা ইবিআইটি বৃদ্ধি পায় এবং বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়।
অ্যানুইটি কাকে বলে? দীর্ঘমেয়াদী ঋণের ক্ষেত্রে ট্যাক্স শিল্ড নির্ণয়ের ক্ষেত্রে প্রতি বছর সুদ সমান হারে প্রদত্ত হয়। সুদের এই সমান হারে প্রদত্ত হওয়াকে অ্যানুইটি বলে। পিভি অফ ট্যাক্স শিল্ড নির্ণয়ের সূত্র কি? এটা আরইআইটি এর পুনরূপ কি? আরইআইটি এর পুনরূপ রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। খোলা বাজার ক্রয় কাকে বলে? কোনো কোম্পানি অন্যান্য বিনিয়োগকারীর মতো ব্রোকারের মাধ্যমে খোলা বাজার থেকে শেয়ার ক্রয় করতে পারে, তাকে খোলা বাজার ক্রয় পদ্ধতি বলে। স্টক পুনঃক্রয় কি? যদি কোনো ফার্ম তার বিক্রি করা সাধারণ শেয়ার ক্রয়ের মাধ্যমে ফিরিয়ে নেয় তবে তাকে স্টক পুনঃক্রয় বলে। সম্পূরক শুল্ক কি? বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে নির্ধারিত হারে ভ্যাট ছাড়াও অতিরিক্ত যে কর প্রদান করা হয় তাকে সম্পূরক শুল্ক বলে। আবগারি শুল্ক কি? দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যের উপর আরোপিত শুল্ককে আবগারি শুল্ক বলে। মিলার মডেল কি? মূলধন কাঠামো তত্ত্বের মিলার মডেলে কর্পোরেট কর অন্তর্ভুক্ত হলেও ব্যক্তিগত কর অন্তর্ভুক্ত হয়নি। মার্টার এইচ মিলার 1976 সালে কর্পোরেট ও ব্যক্তিগত উভয় কর বিবেচনার মাধ্যমে ফার্মের মূল্যের উপর লেভারেজের প্রভাব বিশ্লেষণের একটি মডেল প্রণয়ন করেন। ভ্যালু অফ দ্য ফার্ম কিভাবে নির্ণয় করা হয়? আচ্ছা, এই সূত্র দিয়ে এনডিআইবি কি ভি সমান এস প্লাস বি। আমেরিকান কর্পোরেট ট্যাক্স কি? কোম্পানির আয়ের উপর কর্পোরেট ট্যাক্স প্রযোজ্য। ঋণের সুদ অকরযোগ্য আয়, কাজে ইবিআইটি থেকে সুদ বিয়োগ করে করযোগ্য আয় নিরূপণ করা হয়, কিন্তু লভ্যাংশ এবং সংরক্ষিত আয়ের উপর কর দিতে হয়, ফলে কোম্পানি করদায় হ্রাস পায়। আইনসম্মত করদাতা কাকে বলে? জাতীয় রাজস্ব বোর্ডের তালিকাভুক্ত করদাতাকে আইনসম্মত করদাতা বলা হয়। ইটিআইএন এর পুনরূপ কি? ইটিআইএন এর পুনরূপ হচ্ছে ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। কর্পোরেট মূলধন কি? কর্পোরেশনের মালিকানা সত্ত্বাকে শেয়ার হোল্ডারদের মালিকানা বলা হয় বা কর্পোরেট মূলধন নামে অভিহিত করা হয়। মূলধন কাঠামো তত্ত্ব কি? মূলধন কাঠামোর বিভিন্ন বিতর্কিত বিষয় সম্পর্কে যেসব তত্ত্ব প্রচলিত আছে তাদেরকে মূলধন কাঠামো তত্ত্ব বলে। কাম্য মূলধন কাঠামো কি? যে মূলধন কাঠামোতে প্রতিষ্ঠানের আয় বেশি হয় এবং ব্যয় সর্বনিম্ন হয় সেই মূলধন কাঠামোকে কাম্য মূলধন কাঠামো বলে। পাবলিক ট্রেডেড কোম্পানি কাকে বলে? অর্থ আইন 2014 এর তফসিল 2 এর প্রথম অংশের অনুচ্ছেদ ক তে পাবলিকলি ট্রেডেড কোম্পানির সংজ্ঞা সম্পর্কে বলা হয়েছে। পাবলিকলি ট্রেডেড কোম্পানি বলতে এরূপ কোনো পাবলিক লিমিটেড কোম্পানিকে বোঝাবে যা কোম্পানি আইন 1994 18 নং আইন অনুসারে বাংলাদেশে নিবন্ধিত, যে আয় বছরে আয়কর কর নির্ধারণ করা হবে সেই বছর সমাপ্তির পূর্বে উক্ত কোম্পানির শেয়ার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে। অধ্যায় 4 নিহিত কর, মক্কেল এবং কর সালিসি। ইমপ্লিসিট ট্যাক্সেস, ক্লায়েন্টলেস অ্যান্ড ট্যাক্স আরবিট্রেজ। নিহিত কর কাকে বলে? পূর্ণ করযোগ্য বিনিয়োগের কর পূর্ব আয়ের সাথে বিকল্প সম্পত্তি ঝুঁকি সমন্বিত কর পূর্ব আয়ের পার্থক্যকে নিহিত কর বলে। সম্পূরক কর কাকে বলে? নির্ধারিত হারে কর ছাড়াও যে অতিরিক্ত কর প্রদান করা হয় তাকে সম্পূরক কর বলে। কর মক্কেল কাকে বলে? যে ধরনের কর বিনিয়োগের তুলনায় অন্যটি পছন্দ করে তাদেরকে পছন্দকৃত বিনিয়োগের জন্য কর মক্কেল বলা হয়। কর ঘাত কি? কর ঘাত হচ্ছে করদাতার সাথে করে প্রথম স্পর্শবিন্দু, অর্থাৎ কর ঘাত করদাতা ও করের মধ্যে প্রাথমিক সংযোগ নির্দেশ করে। করপাত কাকে বলে? করপাত হচ্ছে করের চূড়ান্ত আশ্রয়স্থল। যদি কর সঞ্চালন বা স্থানান্তর করা যায় তবে চূড়ান্তভাবে করের আর্থিক ভার অন্যের উপর বর্তায়। করের সর্বশেষ আর্থিক দায়ভারকে করপাত বলে। কর প্রতিক্রিয়া কাকে বলে? যে কোনো ধরনের কর আরোপের ফলে করদাতা ও সমগ্র অর্থনীতির উপর যে প্রভাব পড়ে তাকে কর প্রতিক্রিয়া বলে। করের ভার বলতে কি বুঝো? কর ভার বলতে কর ধার্যের ফলে করদাতার উপর যে চাপ বা বোঝার সৃষ্টি হয় তাকেই বোঝায়। কর সঞ্চালন বা কর অপসারণ কি? করের আপাত ভার অন্যের উপর চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাকে কর সঞ্চালন বা কর অপসারণ বলে। কর সঞ্চালনের প্রকারভেদ লিখো। কর সঞ্চালন 3 ভাবে হতে পারে, যথা লুক্কায়িত কর সঞ্চালন ও সম্মুখবর্তী কর সঞ্চালন, আর 3 নম্বর হচ্ছে পশ্চাৎবর্তী কর সঞ্চালন। কর মূলধনীকরণ কাকে বলে? করের মূলধনীকরণ হলো এক ধরনের কর এড়ানোর প্রক্রিয়া। মূলধনী সম্পত্তির ওপর করের পরিমাণ স্থানান্তর করাকে করের মূলধনীকরণ বলে। কর সঞ্চালনের তত্ত্বসমূহ লেখো। পূর্ণ মনোযোগ তত্ত্ব, বিস্তৃত তত্ত্ব ও চাহিদা ও সরবরাহ তত্ত্ব। করের আর্থিক ভার কাকে বলে? কর প্রদানের ফলে করদাতার যে পরিমাণ আয় কমে যায় তাকেই করের আর্থিক ভার বলে। অন্তর্নিহিত কর কি? পূর্ণ করযোগ্য বিনিয়োগের কর পূর্ব আয়ের সাথে বিকল্প সম্পত্তি ঝুঁকি ও
ও কর পূর্ব আয়ের পার্থক্যকে অন্তর্নিহিত কর বলে। করের পরোক্ষ আর্থিক ভার কি? করদাতা কর প্রদান কাজ সম্পাদন করতে করের অতিরিক্ত আনুষঙ্গিক যে ব্যয় করে থাকেন তাকে পরোক্ষ আর্থিক ভার বলে। টার্নওভার কর কি? যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানে বার্ষিক বিক্রয় ৮০ লক্ষ টাকার কম, সব ব্যক্তি বা প্রতিষ্ঠানে 15% মূল্য সংযোজন করের পরিবর্তে বিক্রয়ের উপর 3% হারে যে কর প্রদান করে তাকে টার্নওভার কর বলে। লুক্কায়িত কর সঞ্চালন বলতে কি বোঝায়? এক্ষেত্রে কর আরোপিত দ্রব্যের মূল্য অপরিবর্তিত রেখে দ্রব্যের গুণগত মান বা পরিমাণ কমিয়ে করঘাত অন্যের উপর চাপানোর চেষ্টা করা হয়। বাংলাদেশের ন্যায় উন্নয়নশীল দেশের একক কর অথবা বহুবিধ কর কোনটি সমর্থনযোগ্য? বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে সার্বিক উন্নয়নের জন্য বহুবিধ কর ব্যবস্থার প্রচলন সমর্থনযোগ্য ও অপরিহার্যও বটে। সম্মুখবর্তী সঞ্চালন কি? এক্ষেত্রে দ্রব্যের ওপর কর বসালে দ্রব্য বিক্রেতাগণ কর প্রদান করবে, কিন্তু তারা পরবর্তীতে দ্রব্যের মূল্য পরিবর্তনের মাধ্যমে করের প্রাথমিক ভার অন্যের উপর চাপানোর চেষ্টা করে, অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকেই সামনে যাকে পাবে তার উপর কর সঞ্চালনের চেষ্টা করবে। দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা কি? কর ভার নির্ধারণের জন্য যে সকল দ্রব্যের উপর কর ধার্য করা হয় সেগুলোর চাহিদার স্থিতিস্থাপকতা বিচার করতে হয়। দ্রব্যের চাহিদা যত বেশি স্থিতিস্থাপক হবে কর ভার তত বেশি বিক্রেতার উপর থাকবে, আবার চাহিদার যত বেশি অস্থিতিস্থাপক হবে কর ভার তত বেশি ক্রেতার উপর আসবে। সিএপিএম এর পূর্ণরূপ কি? সিএপিএম এর পূর্ণরূপ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, আর এপিএম এর পূর্ণরূপ হচ্ছে আরবিট্রেজ প্রাইসিং মডেল। কপট লেনদেন বলতে কি বোঝো? কর ফাঁকি বা কর এড়ানোর উদ্দেশ্যে অনেক সময় সিকিউরিটির মালিক সিকিউরিটির উপর সুদ প্রদেয় হওয়ার কিছু পূর্বে পুনরায় ক্রয় বা ফেরত নেওয়ার শর্তে কোনো বিশ্বাসী বা আপনজনের নিকট সিকিউরিটি বিক্রয় বা হস্তান্তর করে থাকলে এরূপ লেনদেনকে কপট লেনদেন বলে। অধ্যায় ৫ কর পরিকল্পনায় অকর ব্যয়সমূহ। নন ট্যাক্স কস্ট অফ ট্যাক্স প্ল্যানিং। সম অনিশ্চয়তা কি? চুক্তিভুক্ত প্রত্যেকটি পক্ষ সমানভাবে তথ্য সমৃদ্ধ থাকার পরও ভবিষ্যৎ নগদ প্রবাহ কেমন হতে পারে সে সম্পর্কে অনিশ্চিত থাকাকে সম অনিশ্চয়তা বলে। অকর ব্যয় কি? সব কিছু ব্যয় আছে যেগুলো ফার্মের কর ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না, এগুলোকে অকর ব্যয় বলে। বাধ্যতামূলক বিক্রয় বলতে কি বুঝো? যে লিফো তরলীকরণ ও লিফো বাতিলকরণ অধ্যয়নের সাথে একক অথবা গোষ্ঠীগত সম্পত্তি বিক্রয় জড়িত থাকে তাকে সম্পত্তির বাধ্যগত বিক্রয় বলা হয়ে থাকে। কোন কোন ক্ষেত্রে রক্ষাকবচ গ্রহণ করা হয়? শেয়ার অপশন, সোয়াপ ও উৎসকর। কৌশলগত অনিশ্চয়তার সংজ্ঞা দাও। যেখানে চুক্তিভুক্ত সকল পক্ষ অসম তথ্য সরবরাহের ফলে ভবিষ্যৎ নগদ প্রবাহ কেমন হতে পারে সে সম্পর্কে ধারণা রাখে না তাকে কৌশলগত অনিশ্চয়তা বলা হয়। অসম্পূর্ণভাবে সমস্যা বলতে কি বোঝায়? প্রকল্পের অগ্রযাত্রার ক্ষেত্রে যখন চুক্তির এক পক্ষ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দায়বদ্ধ থাকে তখন তাকে অসম্পূর্ণভাবে সমস্যা বলে। চিহ্নিতকরণ সমস্যা কি? যদি একের অধিক অর্থনৈতিক ব্যাখ্যার সাথে একটি চুক্তিভিত্তিক সম্পর্ক সঙ্গতিপূর্ণ হয় এবং পর্যবেক্ষকরা বলতে পারে না যে কোন অর্থনৈতিক শক্তিটি এর জন্য দায়ী, তবে তাকে চিহ্নিতকরণ সমস্যা বলা হয়ে থাকে। সংরক্ষণ ব্যয়ের সাথে কোন কোন ব্যয় জড়িত? সংরক্ষণ ব্যয়ের সাথে মজুদ ব্যয়, অর্থায়ন, বীমা ব্যয় এবং রেকর্ড সংরক্ষণে সৃষ্ট অত্যধিক প্রশাসনিক ব্যয়সমূহ জড়িত। কিসের মাধ্যমে লিফো কর সঞ্চয় সহায়ক হয়? বর্ধিত মজুদ দাম এবং ক্রমহ্রাসমান মজুদ পণ্য মানার মাধ্যমে লিফো কর সঞ্চয়ে সহায়ক হয়। লিফো লিকুইডেশন কাকে বলে? যদি কোনো নির্দিষ্ট সময়ে ক্রয়ের চাইতে বিক্রয়ের পরিমাণ কমে যায় তবে তা অধিক মুনাফা করযোগ্য আয় প্রদর্শনে সাহায্য করে, একে লিফো লিকুইডেশন বলে। ৬ প্রান্তিক কর হারের গুরুত্ব এবং প্রগতিশীল কর পরিকল্পনার বিবেচ্য বিষয়সমূহ। গড় কর হার কাকে বলে? বর্তমান ও বিলম্বিত করের বর্তমান মূল্যকে করযোগ্য আয়ের বর্তমান মূল্য দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় সেটি হলো এভারেজ ট্যাক্স রেটস বা গড় কর হার। কার্যকর কর হার কি? বর্তমান এবং ভবিষ্যতে প্রদেয় করের যোগফলকে কর পূর্ব নিট আয় দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ইফেক্টিভ ট্যাক্স রেটস বা কার্যকর কর হার বলে। প্রান্তিক কর হার কি? অতিরিক্ত আয়ের উপর বা অতিরিক্ত যে পরিমাণ টাকা মোট আয়ের সাথে যুক্ত হয় এবং তার উপর যে হারে কর আরোপ করা হয় তাকে প্রান্তিক কর হার বলে। করের হার অনুসারে কর্পোরেট করকে কয় ভাগে ভাগ করা যায়? করের হার অনুসারে কর্পোরেট করকে 3 ভাগে ভাগ করা যায়: প্রগতিশীল কর, আনুপাতিক কর, পশ্চাৎ গতিশীল কর।
সুদবাদ লেনদেন কাকে বলে? অনেক সময় সিকিউরিটির মালিক সিকিউরিটির উপর সুদ অর্জিত হওয়ার পর তা বিক্রয় বা হস্তান্তর করে থাকেন। বিক্রয়ের সময় মালিক সুদ বাদ দিয়ে সিকিউরিটির হস্তান্তর করলে তাকে সুদবাদ লেনদেন বলা হয়। কর মক্কেলি কি? ভবিষ্যৎ কর মর্যাদায় অনিশ্চিত লেনদেন ব্যয়ের উপস্থিতি মক্কেলি দ্বারা বেশি প্রভাব বিস্তার করে থাকে। এক্ষেত্রে ভবিষ্যৎকে অনিশ্চয়তা হিসেবে ধরা হয়। কর পরিকল্পনার প্রতিকূলতা বা উল্টানো বলতে কি বুঝো? কর সম্পর্কিত দৈব ঘটনার ফলে কর চুক্তির পরিত্যাগকেই কর পরিকল্পনা প্রতিলোমতা বা উল্টানো হিসাবে বিবেচনা করা হয়। বৈদেশিক, রাষ্ট্রীয় এবং স্থানীয় কর বলতে কি বুঝো? সর্বমোট প্রান্তিক কর হার নির্ধারণ করার জন্য ফেডারেল রাষ্ট্র ও আঞ্চলিক সরকার কর একসাথে যোগ করে বৈদেশিক, রাষ্ট্রীয় এবং স্থানীয় কর প্রদান করা হয়। ব্যক্তি করদাতা কিসের ভিত্তিতে প্রান্তিক কর পরিশোধ করে? ব্যক্তি করদাতা তার ব্যবসায়ের উপর তালিকা অনুযায়ী কর পরিশোধ করবে। আচ্ছা, এসিসি এর উদ্দেশ্য কি? বস্তুত এসিসি প্রত্যেক সীমিত অংশীদারকে প্রচারপত্রে ঝুঁকি ও উপাদান সম্পর্কে সুবিস্তৃত ব্যাখ্যা দিতে বলে। অধ্যায় 7 কর্পোরেট পারিতোষিক পরিকল্পনা। কর্পোরেট কম্পেনসেশন প্ল্যানিং। পারিতোষিক কি? কর্মীকে তার কর্মসাধনের ফলে যে সুযোগ সুবিধা প্রদান করা হয় তাকে পারিতোষিক বলে। চাহিদা ঋণ কি? কর্মকর্তার চাহিদা মাত্র পরিশোধযোগ্য ঋণকে চাহিদা ঋণ বলে। সময় ভিত্তিক ঋণ কি? নির্দিষ্ট সময়ান্তে পরিশোধযোগ্য ঋণকে সময় ভিত্তিক ঋণ বলে। ভবিষ্যৎ তহবিল বা প্রভিডেন্ট ফান্ড কাকে বলে? সাধারণত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগকর্তা কর্তৃক কর্মজীবীদের চাকুরির শেষে আর্থিক সুবিধা ও কল্যাণের জন্য যে তহবিল গঠিত হয়ে থাকে তাকে ভবিষ্যৎ তহবিল বলে। কিভাবে কার্যকরী কর হার নির্ণয় করা হয়? কার্যকরী কর হার সমান সমান নিট প্রদেয় কর বাই নিট লাভ ইন্টু 100। জেনারেল বা সরকারি ভবিষ্যৎ তহবিল কাকে বলে? 1952 সালের ভবিষ্যৎ তহবিল অনুযায়ী সরকার কর্তৃক সকল শ্রেণীর সরকারি কর্মচারীদের জন্য বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিযুক্ত ব্যক্তিদের জন্য গঠিত তহবিলকে সরকারি ভবিষ্যৎ তহবিল বলে। কন্ট্রিবিউটরি ভবিষ্যৎ তহবিল কি? কন্ট্রিবিউটরি ভবিষ্যৎ তহবিল আইন 1952 সালের তহবিল রুল 1979 এর শর্ত অনুযায়ী গঠিত ও পরিচালিত ভবিষ্যৎ তহবিলকে কন্ট্রিবিউটরি ভবিষ্যৎ তহবিল বলে। অনুমোদিত বার্ধক্য ভাতা কাকে বলে? নিয়োগকর্তা কোনো কর্মচারীকে তার বার্ধক্যজনিত কারণে অবসর গ্রহণকালে অথবা অবসর গ্রহণের পূর্বে কাজকর্ম করতে অসমর্থ হলে বা কর্মচারীর মৃত্যু হলে তার বিধবা স্ত্রী, সন্তানাদি বা নির্ভরশীল ব্যক্তিবর্গকে যে বার্ষিক বৃত্তি দেয় তাকে বার্ধক্য ভাতা বলে। অননুমোদিত ভবিষ্যৎ তহবিল কাকে বলে? যে ভবিষ্যৎ তহবিল কর কমিশনার কর্তৃক অনুমোদিত নয় তাকে অননুমোদিত ভবিষ্যৎ তহবিল বলে। গ্র্যাচুইটি তহবিল কি? নিয়োগকর্তা কর্মচারীদের জন্য চাকরি জীবন শেষে অবসরের সময় আর্থিক সহায়তা দেওয়ার জন্য যে তহবিল সৃষ্টি করেন তাকে গ্র্যাচুইটি বা পারিতোষিক তহবিল বলে। সারচার্জ কি? বিশেষ প্রয়োজনে সরকার জনগণের কাছ থেকে করের অতিরিক্ত যে অর্থ আদায় করে তাকে সারচার্জ বলে। অনুমোদিত গ্র্যাচুইটি তহবিল কি? পেনশন সুবিধা না থাকলে, চাকুরির শর্ত ও চুক্তিতে উল্লেখ থাকলে চাকুরি জীবন শেষে অবসরের সময় নিয়োগকর্তা কর্মচারীদের জন্য আর্থিক সহায়তা দিতে যে তহবিল সৃষ্টি করেন তাকে অনুমোদিত গ্র্যাচুইটি তহবিল বলে। অধ্যায় 8 বহুজাতিক কর পরিকল্পনা। মাল্টিন্যাশনাল ট্যাক্স প্ল্যানিং। বহুজাতিক কর ধারণা কি? বিশ্বের অধিকাংশ রাষ্ট্র যারা বৈশ্বিক কর পদ্ধতি অনুসরণ করে একই নিয়মে মেনে চলে, অর্থাৎ নিজস্ব নাগরিক ও বৈদেশিক অধিবাসী নাগরিক কর্পোরেশনের উপর বৈশ্বিক কর আরোপ করে এবং বৈদেশিক অধিবাসী নাগরিক ও কর্পোরেশনের উপর স্থানীয় কর আরোপ করে। বৈদেশিক করধার কয় প্রকার? বৈদেশিক করধার দুই প্রকার: প্রত্যক্ষ করধার ধারা 901 এবং পরোক্ষ বৈদেশিক কর ধারা 902। বৈদেশিক আয় কি? কোনো দেশের বাইরে প্রাপ্য বা উৎপন্ন সকল আয়ের সমষ্টিকে বৈদেশিক আয় বলা হয়। সিএফসি কি? কন্ট্রোলিং ফরেন কর্পোরেশন। দ্বৈত কর কি? সাধারণ অর্থে দ্বৈত কর বলতে কোনো আয়ের উপর দুবার কর পরিশোধকে বোঝায়। 1984 সালের আয়কর অধ্যাদেশের 144 ও 145 ধারায় এই সম্পর্কিত বিধানাবলী উল্লেখ আছে। দ্বৈত কর রিয়াতের সীমা উল্লেখ করো। 144 ও সপ্তম তফসিল এবং 145 ও সপ্তম তফসিল। করের গড় হার কি? মোট আয়ের উপর নিরূপিত করকে অনুরূপ আয় দ্বারা ভাগ করে যে হার পাওয়া যায় তাকে করের গড় হার বলা হয়। মূল্য স্থানান্তর কি? যখন সম্পর্কিত দফাসমূহের মধ্যে পণ্যের মূল্য এবং সেবার স্থানান্তরকে যা আন্তর্জাতিক নিয়মে কর নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে তখন তাকে বলে মূল্য স্থানান্তর।
ট্রান্সফার প্রাইসিং কি? যে মূল্যে পণ্য বা সেবা উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যুক্ত করে হস্তান্তর করা হয় তাকে ট্রান্সফার প্রাইসিং বলে। দ্বৈত কর পরিহারের লক্ষ্যে চুক্তি কোন ধারায় উল্লেখ আছে? 1984 সালের আয়কর অধ্যাদেশের 144 ধারায় দ্বৈত কর পরিহারের লক্ষ্যে চুক্তি সম্পর্কিত বিধানাবলী উল্লেখ আছে। বৈদেশিক আয়ের ওপর কর ধার্যের মৌলিক উপায় কি কি? দুইটি, বিশ্ব পর্যায় ও স্থানীয় পর্যায়। বৈদেশিক করদায় সীমা আইন কাকে বলে? যে আইনের ফলে ইউএস এর করদাতা অর্জিত বৈদেশিক আয়ের উপর মাত্রাতিরিক্ত করদায় পায় না তাকে বৈদেশিক করদায় সীমা আইন বলে। পাবলিকলি ট্রেডেড এটা পড়ছি। কর পরিকল্পনা খাওয়ানো কি? অভিযোজ্য কর পরিকল্পনা হলো অপ্রত্যাশিত পরিবর্তনের ফলে ভুল মক্কেলি সংক্রান্ত ব্যয় হ্রাস করাকে বোঝায়। অনুমিত প্রদত্ত কর দায়ের সূত্রটি লেখো। অনুমিত প্রদত্ত কর দায় সমান লভ্যাংশ বাই কর দায় ইন্টু বৈদেশিক কর পরিশোধ। কর ফাঁকি কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে করদাতা আইনকে ফাঁকি দিয়ে আয়কর আইন অমান্য করে বা মিথ্যার আশ্রয় নিয়ে কর প্রদান করে না বা কম প্রদান করে তাকে কর ফাঁকি বলে। ধন্যবাদ।